Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. না কোনো পোয়েম বলছি না, এটাই হলো জীবনের সারাংশ। যখন ছোটোবেলায় কবিতাটা পোয়েমটা পড়তাম তখন কিন্তু মানে না বুঝেই বলতাম, আর যখন মানেটা ঠিকঠাক বুঝেছি তখন অলরেডি সব কিছুই শেষ। ঘড়িতে ভোর 5টা, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, স্ট্রিট লাইটটা অবশ্য জ্বলছে। আমাদের পাড়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠান্ডার সময় অবশ্য বেশিক্ষণ একটু কম্বলের তলায় থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু আমার তো উপায় নেই। ঘুম থেকে উঠেই বাসি ঘরে সামান্য কিছু কাজ সেরে মেয়ের টিফিনটা বসিয়ে দিয়েছি। উৎসাহ যেহেতু 6টার মধ্যে স্কুল বেরিয়ে যাবে, খেয়ে যাবে, টিফিন নিয়ে যাবে। ঈদের সকালে বাচ্চারাও স্কুল যাওয়ার মতো এনার্জি পায় না, তো স্কুল তো যেতেই হবে, তো যতটা পারি আমি একটু হাতে হাতে করে দিই। ওদিকে টিফিন করতে করতে ওর স্কুল ইউনিফর্মগুলো সব গুছিয়ে রাখলাম যাতে ঝটপটও রেডি হয়ে নিতে পারে। আগে টিফিনে পাস্তা, চাউমিন, ম্যাগি, এমনকি যেদিনকে আমি একটু অসুস্থ থাকতাম স্কুলের ক্যান্টিনের খাবারও খেয়ে নিত, কিন্তু উৎসার যা রেস্ট্রিকশন চলছে অনেক কিছুই খাওয়া বারণ, সুতরাং যত কষ্ট হোক না কেন উঠে ওর টিফিনটা আমার বানাতেই হয়। অন্য দিনের থেকে আজ একটু লেট হয়ে গেছে। উৎসাহ কিচ্ছুতেই সকালে উঠতে চায় না। 5টা থেকে ওর অ্যালার্ম বাজতে থাকে, কিন্তু উঠতে উঠতে আজকে প্রায় 6:45 করে দিয়েছে। তাও ডেকে ডেকে তুলেছি। আমি এদিকে রান্না করছি, এদিকে ঘরের কাজ, আর তার মধ্যে আবার ওকে তো রেডি করা থাকে, চুল টুল সবই বেঁধে দিতে হয়। তো গৌতম আর উৎসাহ আগে এগিয়ে গেছে, আমি আস্তে ধীরে পিছনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমার দরকার পড়ে না কিন্তু যে উৎসাহকে ছাড়তে বাস স্ট্যান্ডে যাওয়ার, কিন্তু আমি যাই এই কারণে, কারণ এই রান্নাবান্নার পর ঠান্ডা লাগে, আবার কম্বলের ভিতর ঢুকে পড়লে ঘুম এসে যায়। তো অলরেডি এই হাঁটাটা হলে বেশ অনেকটাই হাঁটতে হয়, বাস স্ট্যান্ডটা অনেকটাই দূরে, তো সুতরাং আর ঘুমটা পায় না, তার জন্যই হাঁটা। আর সকালের এই ওয়েদারটা যে আমার ভালো লাগে, শীতকালে চারিদিকে কুয়াশা, তার জন্যে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে ভিডিও তো অনেক আগেই স্টার্ট করে দিয়েছি। সকলকে জানাই একটা মিষ্টি শীতের সকালে কুয়াশা মাখা সুপ্রভাত। শীতের সকালে গাড়ির সংখ্যা অনেকটাই কম থাকে, রাস্তা ফাঁকা ফাঁকা। এখনও অনেক দোকানপাট খোলেইনি, গরমকালে কিন্তু প্রায় দোকান খুলে যায়। শুধু মন্দিরের সামনের একটা ফুলের দোকান এবং পাশের চায়ের দোকানটাই খুলেছে, আর বাকি সব দোকানই প্রায় বন্ধ। তো চারিদিকটাই প্রায় কুয়াশায় আচ্ছন্ন। তা খুব একটা কুয়াশা তা বলবো না, হালকা কুয়াশায় আচ্ছন্ন। এর মধ্যে উৎসার স্কুল বাসও চলে এসেছে এবং বাসটা অন্য দিনের থেকে আজকে একটু লেটও করেছে। শীতকাল বলে একটু বাঁচবার ছিল, বেঁচে গেলাম, না হলে তো মেয়ের মুখ ফুলে যেত। দোষটা ওই করে, কিন্তু শেষবেলায় দোষটা আমার আর গৌতমের ঘাড়ে এসে পড়ে। ও লেটে ওঠে, কিন্তু এক্সকিউজটা দেয় আমাদের জন্যই লেট হয়েছে। তো বাস লেট এসেছে বলে তা বাসটা পাওয়া গেল, নাহলে গৌতমকে আবার যেতে হতো স্কুলে ওকে ছাড়তে। আর যখন আসছিলাম তখন অত কুয়াশা ছিল না, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছি যেন আস্তে আস্তে কুয়াশাটা বেড়ে গেল। গৌতম বলল দক্ষিণে হাওয়াটা দিলে নাকি কুয়াশাটা বেড়ে যায়। তো এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নেই, গৌতম অনেক প্রাচীন যুগের মানুষ, গৌতম বললো, আমি কথাটা বিশ্বাস করে নিলাম। তো এখন একটু হাঁটু করবো, রাস্তা পুরো ফাঁকা, একদম জনমানবহীন রাস্তা, সবাই কম্বলের তলায় ঘুমাচ্ছে, আমরা দায়ে পড়ে ইচ্ছার বিরুদ্ধে, একদম ইচ্ছা নেই, সেই অবস্থায় আমাদের রাস্তায় বেরোতে হয়েছে মেয়েকে স্কুলে ছাড়ার জন্যে, বাসে তোলার জন্যে। কারণ এই শীতকালটা না, এমনি রাস্তায় লোকজন থাকে না, ওকে একা ছাড়তেও খুব ভয় লাগে। রাস্তায় লোকজন থাকলে গরমের সময়, এই সময় প্রচুর লোকজন থাকে, সবাই চা ঠা খেতে বেরোয়, মর্নিং ওয়াকে বেরোয়, আর শীতকালে জনমানবহীন রাস্তাঘাট। ছোটোবেলায় যেরকম কুয়াশা দেখেছি নিজের বাড়িটার ছাড়া পাশের বাড়িটা অবধি দেখা যেত না, সে হারে কুয়াশা এখন আর কলকাতায় পড়ে না। তাও যেটুকু পড়ে সেটুকুই নয়, একটু উপভোগ করে নিই শীতের সময়। বাড়ি চলে এসেছি, রান্নাঘরের অবস্থাটা তোমরাই তো দেখতে পাচ্ছ কী অবস্থা। তাড়াহুড়ো করে টিফিন করে দিয়ে যেহেতু বেরিয়ে গেছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, আর ঘরেরও সেই একই অবস্থা। সকালবেলা তাড়াহুড়োর মধ্যে আর বিছানাটা তোলা হয় না। আর এদিকে ম্যাডাম তো চারিদিকে জামা কাপড় ছেড়ে দিয়ে গেছে, এইগুলো এখন সরিয়ে নিয়ে বিছানাটা গোছাই। শীতকালে বিছানা তুলতে আমার এত বিরক্তি লাগে বলার মতো না। এই কম্বল ভাঁজ করো, মশারি ভাঁজ করো, তারপরে বিছানাটা যেন কাঁথা কম্বলে ভরে থাকে। গরমে কোনো ব্যাপার থাকে না, একদম ছিমছাম বিছানাটা থাকে, বেশ ভালো লাগে। তা বলে তোমরা একবারও ভেবো না যে আমি শীতকালটা পছন্দ করি না। শীতকালটা আমার ভীষণ প্রিয়। এই যে সারা বছর গরমটা সহ্য করি, এই শীতের কটা মাস একটু উপভোগ করব বলে। একটা সুগৃহিণীর মতো
পরিপাটি করে সংসারের কাজ এখন আমি আর করতে পারি না। একদিন বেশ ভালো মতো কাজ করলে পরের দিন যথেষ্ট অসুস্থ হয়ে পড়ি। সুতরাং বুঝে শুনে আমাকে কাজটা করতে হয়। এই জামা কাপড়গুলো গতকাল থেকে পরে আছে, আজকে একটু ভাঁজ করে নিচ্ছি। সব দিন তো শরীর ঠিক থাকে না, যেদিনকে একটু শরীর ঠিক থাকে একটুখানি কাজ করি, আবার এই কাজের জন্য আবার শরীর অসুস্থ হয়ে পড়ে। তো সব কিছুই ভাবনা চিন্তা করে এখন আমাকে করতে হয়। তার মধ্যে তো ডাক্তার নানা রকম রেস্ট্রিকশান দিয়েই দিয়েছে, কিন্তু কি করব, একা সংসার, কাজ না করলেও যে হবে না। তাও তো গৌতম আমাকে অনেকটা হেল্প করে বলে আমি মানে অনেকটাই ভালো আছি, না হলে হয়তো আরোই অসুস্থ হয়ে পড়তাম। আর তোমরা তো সবাই জানো হেল্পিং হ্যান্ড আমার নেই, সেহেতু সবটাই আমাদের নিজেদের করে নিতে হয়। আর বর্তমানে যা অবস্থা, একটা হেল্পিং হ্যান্ড নিয়ে এক্সট্রা টাকা তার পিছনে অপচয় করার মতো সেই মন মানসিকতা আমাদের একদমই নেই। মানে এই অপারেশনের যে আমার এতগুলো টাকা কোথা থেকে কিভাবে জোগাড় হবে, সেই টেনশানে আমার আর গৌতমের হয়তো রাতের ঘুম এখন আর হয় না। হ্যাঁ, তা বলে কি জীবন থেমে থাকবে? আনন্দ উপভোগ করব না? সবটাই করতে হবে, কিন্তু তার মধ্যেও একটা চিন্তা থেকেই থাকে। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করেছো যে অপারেশনের অতগুলো টাকা আমাদের সব কিছু জোগাড় হয়ে গেছে কিনা। তো বিশ্বাস করো এখন অবধি কিছুই জোগাড় হয়ে ওঠেনি। যতদিন এগিয়ে আসছে আমি তো মেন্টালি ভেঙে পড়ছি, কিন্তু গৌতম মেন্টালি ভীষণ স্ট্রং হয়ে গেছে। বারবার আমাকে এক কথা বলছে, ঠাকুরের প্রতি বিশ্বাস রাখো, সবটাই ঠিক হয়ে যাবে। জানি না ও সবটা কিভাবে ঠিক করবে। আমি ওর পকেটের খবরটা তো জানি। তো শেষে হয়তো আমাদের বৃদ্ধ বয়সের যে সম্বলটা, ওর অফিসের যে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা হয়তো ওকে তুলে নিতে হবে আমার এই চিকিৎসার জন্যে, যেটা আমার খুবই খারাপ লাগছে। কিন্তু কি করব আমরা, মানে কিছুই বুঝে উঠতে পারছি না। তোমরা তো সবটাই জানো, বারবার আমার ভেলোরে যাওয়ার ট্রিটমেন্ট, যাবতীয় খরচাপাতি সবটাই তোমাদের সাথে এতদিন শেয়ার করে এসেছি। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে। যেহেতু বললাম মঙ্গলবার করে এখন বর্তমানে আমি একটু নিরামিষ খাচ্ছি, সেহেতু একটুখানি ধোয়া পরিষ্কারের ব্যাপার ছিল, সেটা সম্পূর্ণ করে ফেলেছি। ফ্রিজে যেটুকু আটা মাখা ছিল সেটুকু দিয়ে উৎসাকে টিফিন করে দিয়েছিলাম, ও খেয়ে গেছে, নিয়ে গেছে। এখন আবার আমাদের জন্য একটু আটা মেখে নিলাম। আটা মাখতে মাখতে এদিকে আমার চাটাও হয়ে গেছে। শীতকালে একটুখানি লিকার চা খেতে সকাল সকাল বেশ ভালোই লাগে, আদা দিয়ে লিকার চা। বেশ একটুখানি মানে চা খেলে বেশ একটু গরম গরম ভাব এসে যায়। সকাল থেকে একটানা জল ঘাটলে না ভীষণ ঠান্ডা লাগে। 2 কাপ চা নিয়ে তো আমি বসে পড়েছি। 2 কাপ অবশ্য আমি খাবো না, 1 কাপ গৌতমের জন্যে। কিন্তু গৌতমবাবুকে ডেকে আসলাম, তার পাত্তা নেই, সে কাজ করেই যাচ্ছে। তো আমি চাটা খেয়ে নিই, কারণ টিফিন বানাতে হবে। তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করার আছে। অলরেডি আমাদের কিন্তু ভেলোর যাওয়ার জন্যে টিকিট হয়ে গেছে। কবে যাচ্ছি, কোন ট্রেনে যাচ্ছি, সবটাই তোমাদের জানিয়ে দেবো একটা অন্য ভিডিওর মাধ্যমে। গৌতম অফিসে বেরোবে, একদমই রেডি। এবার ওর ব্রেকফাস্টটাও দিয়ে দিচ্ছি, আর ব্রেকফাস্টে রয়েছে রুটি আর কুমড়ো আলুর তরকারি। যতই ভাবি একটু কম কাজ করব, কিন্তু সে আর আমার কপালে নেই। আবার নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে হচ্ছে। কুমড়ো আলুর তরকারিটা কম পড়ে গেছে, সকালবেলা তাড়াহুড়ো করে তো সবজির পরিমাণটা আমি ঠিক বুঝতে পারিনি। রুটি আছে আর তরকারি নেই, আর তরকারি বানালাম না, নিজের জন্য একটুখানি সুজির উপমা বানিয়ে নিলাম। 9:30 বাজে আর আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। গৌতম 9:15 নাগাদ অফিস বেরিয়ে গেল, তারপর তো আমি আমার জন্য ব্রেকফাস্ট বানালাম। এই এতক্ষণ পর একটু বসলাম, সেই 5টা থেকে ইঞ্জিন চলছে। চা খেতে বসেছিলাম, তাও চাটা আজকে শান্তি করে খেতে পাইনি, কারণ আজকের মঙ্গলবারটা আমার এত তাড়াহুড়ো লেগে থাকে না, যেহেতু আমি বজরংবলীর পূজা করি, একটু টাইম লাগে। আর এখন এক নাগারে আমি কোনো কাজ করতে পারি না, মানে একটু শরীরকে রেস্ট দিতেও লাগে। তার জন্য এই খাবার নিয়ে বসেছি, অন্তত আধা ঘন্টা আমি বসবো, কিচ্ছু করার নেই, তাতে লেট হলে কিচ্ছু করার নেই আমার। তারপর স্নান করে পূজায় বসবো, কারণ পূজায় বসলে অনেকটাই টাইম লাগবে। তারপর আজকে নিরামিষ একটু কিছু বানিয়ে নেবো, মা মেয়ে একটু খিচুড়ি বানিয়ে নেবো, ফুলকপি রয়েছে, তো মা মেয়ের খাওয়া হয়ে যাবে। রাত্রিবেলার চিন্তা করব। কাজ যত তাড়াতাড়ি করে নেওয়া যায় ততই কিন্তু ভালো, কিন্তু কি করব, এখন এক নাগারে আমি কাজ করতেই পারি না। রান্নাঘরে চলে এসেছি, একেবারে দুপুরে রান্নাটা করে স্নান করে ঠাকুর দেবো, তাহলে একদম টেনশন ফ্রি হয়ে যাব। আর দুপুরে বানিয়ে নিচ্ছি খিচুড়ি। শীতকালে খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। দুপুরের রান্নাটা হয়ে গেলে না মাথা থেকে একটা টেনশন দূর হয়ে যায়। তাতে ঠাকুর দিতে যদি বেশি সময় লাগে তাতে কোনো প্রবলেম নেই। মেয়ের যদি খিদেও পায় অ্যাটলিস্ট খেয়ে নিতে পারবে, আমার জন্য বসে থাকবে না। তো স্নান টান করে এখন রেডি হয়ে নিচ্ছি, ঠাকুর দিতে বসবো। উৎসা যখন একদম ছোট তখন থেকে আমি মঙ্গলবার করে হনুমানজির পূজা করে আসছি, কিন্তু গত বছর আমি ঠিকঠাক হনুমানজিকে একদমই পূজা করতে পারিনি। তার কারণ আমার শারীরিক কিছু অসুবিধা, বারবার পিরিয়ডসের কারণে আমি ঠাকুর ধরতেই পারতাম না, ঠিকমতো পূজাও দিতে পারতাম না। কলিযুগে হনুমানজি এমন একজন জাগ্রত দেবতা
যাকে স্মরণ করলে বা ভক্তি ভরে ডাকলেই তিনি কিন্তু ভক্তের ডাকে সাড়া দেয়, যে কোনো বিপদে ভক্তের পাশে এসে দাঁড়ায়। আর তা কিন্তু আমি প্রত্যক্ষভাবে প্রমাণও পেয়েছি। ওনাকে বহু বছর ধরে পূজা করে আসছি, তো আমার সব বিপদ থেকে উনি কিন্তু রক্ষা করেছেন। বর্তমানে যা আমার পরিস্থিতি হচ্ছে, বিপদ তো আর কাটতেই চাইছে না। তো আমি ভেলোর থেকে ফিরে সিদ্ধান্ত নিয়েছি, যতই কষ্ট হোক না কেন, যতই ডাক্তার আমাকে বারণ করুক মাটিতে বসতে, আমি মঙ্গলবার করে বজরং বাণ পাঠ করব। আগে আমি চালিশা পাঠ করতাম, কর্পূর আরতি করতাম, এখন আমি মঙ্গলবার করে নিরামিষ খাই এবং বজরং বাণ পাঠ করি। আমি আশা রাখছি হনুমানজি আমার পাশে দাঁড়াবেন এবং আমার সব বিপদ থেকে রক্ষা করবেন, সেই আশায় আমি ভক্তি ভরে ওনাকে তো স্মরণ করে যাচ্ছি। আর তোমরাও আমার জন্য প্রার্থনা করো যেন সবটা আমি গুছিয়ে নিতে পারি। যে যুদ্ধে আমি নেমেছি সে যুদ্ধটা অন্তত জয় করে আমি উঠতে পারি, যাতে আমার পরিবার, আমার মেয়ে এবং আমার স্বামীর পাশে আমি আবার সুস্থভাবে ফিরে আসতে পারি। যা শেষে কর্পূর আরতিরও একটা মাহাত্ম্য আছে। হনুমানজির কাছে এক মনে যেটা চাওয়া যায়, সেটা কিন্তু কর্পূর আরতি করলে তাড়াতাড়ি তার ফল পাওয়া যায়। আগে শুধু চালিশা পাঠ করতাম, এখন তো চালিশার সাথে বজরং বাণও পাঠ করি। শুনেছি বজরং বাণ পাঠ করলে বাড়ির থেকে সব রোগ অসুখ বিসুখ দূর হয়ে যায়। আর আমার ক্ষেত্রে তো এই রোগ অসুখ বিসুখই আমার পরিবারটাকে একদম শেষ করে দিচ্ছে। তাই এক মনে ভগবানের শরণাপন্ন হয়েছি। প্রায় ঠাকুর দেওয়ার পর শুয়েই পড়েছি, আর শরীর ভালো লাগছে না। সকাল থেকে এক টানা তো মানে এবার অস্বস্তি হচ্ছে, শরীরটা কিরকম অস্থিরও হচ্ছে। মঙ্গলবার এটা হয়ে থাকে, একদম রেস্ট নিতে পারি না তো। আর যেটা বললাম, আগের মতো আর সেইভাবে কাজ করতেই পারি না আমি। মানে শরীরটা আমার পুরো কাঁপছে, মানে আমি দাঁড়াতে পারছি না। ঠাকুর দিচ্ছি তো পুরো হাত পা কাঁপছে। যা করে ঠাকুরটা দিয়ে নিয়েছি, আর উৎসাহ আসার সময় হয়ে গেছে, ঘড়িতে প্রায় 1টা বাজতে যায়। সমস্ত কাজ শেষ, ঠাকুর দেওয়া, রান্না বান্না। রান্নাঘরে 2-3টে বাসন আছে, আর বেশি বাসন নেই। আমি মানে স্নানে যাওয়ার আগে প্রায় সবটাই সেরে নিয়েছিলাম। এখন আর কিচ্ছু ভালো লাগছে না, এই আমি শুয়ে পড়লাম। উৎসাহ আসলে ওকে খেতে দেবো। আর খিচুড়ি তো করেছি, ওর সাথে আর ইচ্ছা করছে না কিছু বানাতে। ভেবেছিলাম একটু ভাজাভুজি কিছু করে দেবো, কিন্তু শরীর একদম আর দিচ্ছে না। আমি শুয়ে পড়লাম, উৎসাহ আসলে মা আমি একসাথে খেয়ে নেবো। আর ওর জন্যই লেট হয়, রান্না তো আমার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ও এত লেট করে। স্কুল থেকে এসে প্রায় 1 ঘন্টা বসেই থাকে। মানে এখন ঘড়িতে 1টা বাজে, তো খেতে খেতে ঠিক 2টো থেকে 2:30 হয়ে যাবে আমার। বললাম না, রান্না যতই তাড়াতাড়ি করি না কেন, উৎসার জন্য খাওয়া আমার তাড়াতাড়ি হয় না। 3টে বাজে, এখন স্নান থেকে বেরিয়েছে। এখন এই ছোট ছোট ব্যাডমিন্টন যে পাঁপড়গুলো, সেগুলো ভাজছি। কারণ খিচুড়ির সাথে আজকে আমি অন্য কিচ্ছু করিনি, শরীর ভালো লাগছে না বলে। একটু বেগুন ভাজা বা একটু বাঁধাকপির চচ্চড়ি হলে খুব ভালো হতো, যেহেতু নিরামিষ মুগ ডাল, ফুলকপি, টমেটো বলছি, কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি করেছি, কিন্তু শরীর দেয় না। পাঁপড়টা ভেজে দিলে তাও খেয়ে নেবে। দুপুরের খাবার নিয়ে নিয়েছি, আর খিচুড়িটা বেশ অনেকটাই হয়েছে। রাতে গৌতম খেয়ে নিতে পারবে, গৌতম কি মেয়েও খেয়ে নিতে পারবে। আমার নায়িকার জন্য পাঁপড় ভেজে নিয়েছি। ভাজাভুজি খাওয়া একদমই বারণ ম্যাডামের, তাও মাঝে মাঝে একটু বাচ্চার কথা শুনতে লাগে, তো অনেকদিন পরই খাচ্ছে। ঠিক আছে, লাঞ্চ কমপ্লিট। আর একজন ফোন ঘাঁটতে ব্যস্ত, সারাদিন পর ফোন হাতে পেয়েছে। স্কুলে তো আর ফোন ঘাঁটতে পারে না। ফোনটা নিয়ে যায় ঠিকই, পারমিশন করা আছে, যেহেতু ও একা যায় একা আসে, তাই ফোনের জন্য পারমিশন করা আছে। তো ফোনটা ঘাঁটতে পারে না বলে সেই দুঃখে এখন ফোন ঘাঁটছে। সারাটা দুপুর এখন ফোন ঘাঁটা চলবে, আর আমি ঘুমিয়ে পড়বো। ভেবেছিলাম একটা ভিডিও এডিটিং করবো, মনে হচ্ছে আজকেরও চ্যানেলে কোনো ভিডিও ছাড়া হবে না। এই করে করে আমার চ্যানেলটা একদম রিচ ডাউন হয়ে গেছে, মানে এনার্জিই পাই না আমি। কাজকর্ম করার পর মানে দুপুরবেলা মানে কখন ঘুমাবো এইটাই একটা ব্যাপার থেকে থাকে। কারণ সকাল সেই 5টায় উঠতে হয়, আর রাতে শুতে শুতে পুরো 1টা-1.5টা বেজে যায়। আর উৎসাহ আমার জন্যে এই চিক্কি এনেছে, বাদামের চিক্কি, বাদাম ছাপা বা পিনাট চিক্কি, যাই বলো মোটমাট, এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। তো এখন একটা খাই, খেয়ে দিয়ে আর ঘুম লাগাই। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা দিয়ে বসেই ছিলাম, মা ফোন করলো আসার জন্যে। এখন প্রায় মায়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর উৎসাহ গেছে ড্রয়িং শেখাতে। এক্ষুনি তোমাদের ডোডোবাবুকেও দেখাবো, দেখলে তো লাফালাফি শুরু করে দেবে। কি হলো, এদিকে মা পিঠের জোগাড় করছে। এই একদম চালের গুঁড়ো রেডি করে নিয়েছে,
এটা চাল না সুজি? হ্যাঁ। ও মা এটা চালের গুঁড়ো না, সুজি দিয়ে করছে। অবশ্য সুজির পিঠাটা বেশি নরম হয়। এদিকে নারকেলের ছাই দিয়ে রেখেছে, গুড় দিয়ে। চলো আমরা মা আমি এখন পিঠে বানাবো। বাড়িতে খুব একটা পিঠে বানাই না, খুব খাটনির কাজ। তো এছাড়াও মা যখন কাছে আছে পিঠে বানাতে লাগেই না, মা যখনই বানায় পিঠে পাঠিয়ে দেয়। আর যখন মা মানে পিঠে বানায় তখনই আমি চলে আসি, এসে মায়ের হাতে হাতে একটুখানি মাকে সাহায্য করে দিই। ব্যাস, পিঠে খাওয়া হয়ে যায়, পিঠে বানানোও হয়ে যায় আমার। দুধ পুলি হবে তাই সুন্দর করে ছোট ছোট পিঠে বানিয়ে নিয়েছি আমি, আর কিছু ভাপা পিঠেও হবে এখানে রাখা আছে। এখনও পিঠে বানাতে বাকি রয়েছে, মাও করছে আমিও পিঠে বানাচ্ছি। আর এদিকে মামুন মানে আমার ভাইয়ের বউ চুষি কাটছে, চুষি পিঠে হবে। যতই পিঠে বানাই না কেন, যতই মা বলে দিক বা মায়ের দেখে দেখে বানাবার চেষ্টা করি, মায়ের হাতের পিঠের মতো স্বাদ হয় না। তো পিঠে নিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা এইখানেই এন্ড করলাম। জমিয়ে পিঠে খাবো, দুধ পুলি আর ভাপা পিঠে। তো চলো বাই, তোমরা সবাই ভালো থেকো।